তো এই পর্বে শুরু হয় আমরা যেখানে দেখি জিয়ান স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় ধরে জিয়াচি তার বাড়ি থেকে বের হচ্ছিল না। সে তার বাড়ির দরজায় নক করছিল, কিন্তু তার কোনো সাড়া আসছিল না। হয়তো বাড়িতে কেউই ছিল না। জিয়ান তাকে কল করে, কিন্তু তার ফোনও অফ ছিল। তাই সে একা স্কুলে চলে আসে। আজ তাদের পরীক্ষা ছিল, কিন্তু জিয়াচি স্কুলে পৌঁছাতে পারেনি। কিন্তু যখন জিয়ান লিনকে মেসেজ করে জিয়াচি সম্পর্কে জানতে চায়, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না এবং তাকে পরীক্ষার উপর মনোযোগ দিতে বলে। জিয়ান পরীক্ষা দিলেও সারাদিন জিয়াচির চিন্তায় ব্যস্ত ছিল। অন্যদিকে আমরা জিয়াচি এবং ইরফানকে ফায়ার ডিপার্টমেন্টে দেখি, কারণ জিয়াচির বাবা কোনো রেস্কিউ মিশনে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি নিজেই আগুনে আটকা পড়ে যান এবং তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। জিয়াচি এবং তার মা শুধু এই ভাবনা নিয়ে প্রার্থনা করছিলেন যে তিনি নিরাপদে ফিরে আসবেন, কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছুই চেয়েছিল, কারণ সেই আগুনে তার মৃত্যু ঘটেছিল। তার মৃত্যুর খবর শুনে জিয়াচি এবং ইরফান ভেতর থেকে ভেঙে পড়ে। জিয়াচি কখনো ভাবতে পারেনি যে তার জীবনে এমন দিন আসবে। সে বিশ্বাসই করতে পারছিল না যে যখন সে তার বাবাকে ট্যাক্সি পর্যন্ত বিদায় জানাতে গিয়েছিল, সেটা তাদের শেষ মুহূর্ত ছিল। তার বাবা ভাবছিলেন যে জিয়াচির ভর্তি হওয়ার পর তিনি আবার এখানে বদলে নেবেন, যাতে তার মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন, কিন্তু তখন তার মা আর সে চিরদিনের জন্য একা হয়ে গেছে। জিয়ান যখন এই খবরটা পায়, সে হতবাক হয়ে যায়। সে সেই সময় জিয়াচিকে সামলাতে চেয়েছিল, কিন্তু জিয়াচির সঙ্গে তার দেখাই হচ্ছিল না। সে জিয়াচিকে দেখতে পায় শুধুমাত্র অন্ত্যেষ্টির দিনে। তাকে দেখে জিয়ান বুঝতে পারে যে সে তার বাবাকে হারিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছে এবং আর আগের মতো নেই। জিয়ানের জন্য এখনও এটা বিশ্বাস করা কঠিন ছিল যে জিয়াচির বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার এখনও মনে হচ্ছিল তিনি হয়তো ব্যাগ নিয়ে ফিরে আসবেন এবং আগের মতো হাসি ঠাট্টা করবেন। তিনি ছিলেন কলোনির সবচেয়ে প্রাণবন্ত ও মুক্তি চিন্তার ব্যক্তি, যিনি সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসতেন। এমন মনে হচ্ছিল তার সঙ্গে কলোনির সব আনন্দ হারিয়ে গেছে। জিয়াচি এরপর অনেকদিন স্কুলে যায় না, কারণ সে এখনো বাবার মৃত্যুর কারণে নিজেকে সামলাতে পারছিল না। সিনজিও এই সময় দেখা করে তাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু জিয়ান নিজেই কলোনিতে থাকায় সে দেখা করতে পারছিল না। তাহলে সিনজি কিভাবেই বা দেখা করবে? এদিকে জিয়ানকে যেভাবেই হোক জিয়াচির সঙ্গে দেখা করে কথা বলতে হবে। তাই সে জিয়াচিকে মেসেজ করে তাদের গোপন ঘাঁটিতে আসতে বলে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর জিয়াচি দেখা করতে আসে। তার মন ভালো করার জন্য জিয়ান তাকে মিল্কটি উপহার দেয়, কারণ শেষবার যখন তার কথা বলেছিল তখন জিয়াচি মিল্কটি চেয়েছিল। জিয়াচি মিল্কটি পান করলেও আগের মতো মন খুলে কথা বলতে পারছিল না। জিয়ান কখনো জিয়াচিকে এত চুপচাপ দেখেনি। সে সবসময় দুষ্টুমি করত এবং সবাইকেই বিরক্ত করত। ওই রাতে জিয়াচির মা ইরফান তাদের বাড়িতে আসেন। তিনি তাকে পরের দিন টলিং সিটির স্পোর্টস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত শারীরিক পরীক্ষার অংশ নিতে বলেন। তার বাবার অনুরোধে তার জন্য সেখানে একটি আসন সংরক্ষিত করা হয়েছিল। মৃত্যুর আগেও তার বাবা তার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। এটা দেখে জিয়াচি কান্নায় ভেঙে পড়ে। পরের দিন জিয়াচি শারীরিক পরীক্ষার অংশ নিতে যায় এবং তার বাবার কথা মনে করে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চোটের কারণে সে এবারও শারীরিক পরীক্ষায় ব্যর্থ হয়। হতাশা ও রাগ নিয়ে সে ফুটবল মাঠে গিয়ে অনুশীলন করতে শুরু করে, ঠিক সেই জায়গায় যেখানে তার বাবার সঙ্গে অনুশীলন করত, কিন্তু তবুও সেই স্কিল আয়ত্ত করতে পারছিল না যা তার বাবা তাকে শেখাচ্ছিলেন। ঠিক তখনই সোয়াং এসে তার পাশে বসে। জিয়াচি তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল, কারণ যেদিন তার বাবা মারা যান সেদিন তার বাবার দিনের শিফট ছিল, কিন্তু তিনি তা বাতিল করে নাইট শিফট বেছে নেন। দিনের সময়টায় তিনি স্পোর্টস ইউনিভার্সিটির কোচের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যাতে জিয়াচি শারীরিক পরীক্ষার জন্য একটি আসন পায়। কোচের কাছে তার অনুরোধ ফলে জিয়াচি সুযোগ পায়, তবে তার বাবা খুশি মনে নাইট শিফটে যান। সেই রাতে ডিউটির সময় তার মৃত্যু হয়। জিয়াচি ভাবতে থাকে যদি সে সময় মতো ফুটবলার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিত, তাহলে তার বাবা কোচের কাছে যেতেন না, নাইট শিফটও নিতেন না। তার মৃত্যুর আগে যদি সে তার স্বপ্ন ছেড়ে দিত, তাহলে আজ সে তার বাবাকে হারাতো না। তাছাড়াও সে বারবার শারীরিক পরীক্ষায় ফেল করছিল।
তার কথা শুনে সোয়াং তাকে সান্ত্বনা দেয় যে একদিন সব ঠিক হয়ে যাবে, তাকে শুধু একটু অপেক্ষা করতে হবে। এখন জিয়াচি যখন বাড়ি ফিরে আসে, সে ইরফানকে শারীরিক পরীক্ষায় ফেল করার জন্য দুঃখ প্রকাশ করে। তখন তার মা তাকে সাহস দেন এবং বলেন যে সে জীবনে যা করবে তিনি সবসময় তার জন্য গর্ব অনুভব করবে। এইখানে জিয়াচি অবশ্যই তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছিল, কিন্তু তার মাও নিজের স্বামীকে হারানোর জন্য নিজেকেই দোষ দিচ্ছিলেন। তার মনে হচ্ছিল যদি তিনি তাকে ফুটবলার হওয়ার স্বপ্ন অনুসরণ করতে দিতেন এবং পরিবারকে সমর্থন করার জন্য দমকল বিভাগে কাজ করতে বাধ্য না করতেন, তাহলে তিনি আজ বেঁচে থাকতেন। সেই রাতটি ছিল জিয়াচির বাবার জন্মদিন। কে জানে সে রাতে জিয়াচি কি ভাবছিল, কারণ পরের দিন থেকেই সে পুরোপুরি বদলে যায়। স্কুলে যাওয়ার জন্য সে সময় মতো প্রস্তুতি হয় এবং জিয়ানের সঙ্গে স্কুলের পথে বেরিয়ে পড়ে। সে মনোযোগ দিয়ে এবং সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করে। তার এই অদ্ভুত আচরণ সবার কাছে বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল। ইরফান চিন্তিত ছিল যে যদি সে সবসময় এভাবে পড়তে থাকে তাহলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। সে অন্যদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। স্কুল থেকে ফিরে এসে সে শুধু ঘরের ভেতর পড়াশোনা করত। এটা সবার জন্যই অবাক করার মতো বিষয় ছিল। যে ছেলে আগে পড়াশোনার নাম শুনলে পালিয়ে যেত, সে এখন দিনে 18 থেকে 20 ঘন্টা পড়াশোনা করছিল। এখন তাদের কলেজে প্রবেশিকা পরীক্ষার জন্য মাত্র 179 দিন বাকি ছিল। ধীরে ধীরে জিয়াচির র্যাঙ্কিংও অনেক ভালো হতে লাগলো। এই নম্বরের সাথে সে নিশ্চিন্তে একটি ভালো কলেজে ভর্তি হতে পারবে। কিছুদিন পর চাইনিজ নিউ ইয়ার আসে। জিয়ানের মা তাকে রাতে জিয়াচির সঙ্গে সময় কাটাতে বললেন, কারণ জিয়াচি বাড়িতে একা ছিল আর জিয়াচি ও জিয়ানের মা রাতের শিফটে ডিউটিতে ছিল। তাই জিয়ান জিয়াচিকে কল করে যাতে তারা একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, কিন্তু জিয়াচি শুধু পড়তে চেয়েছিল, তাই সে কল কেটে দেয়। জিয়াচি এখানে ঠিক আছে কি না তা নিয়ে জিয়ান খুবই চিন্তিত ছিল। তাই সে সোয়াংকে কল করে এবং তাকে ডোমানের দোকানে নিয়ে যায়। ড্রিঙ্ক কেনার পর তারা যায়, কিন্তু ডোমান প্রথমে তাদের কিছু বিক্রি করতে চায় না, কারণ তার মনে হয় তারা 18 বছরের কম বয়সী। তখন জিয়ান তার আইডি দেখায়, যা অনুযায়ী তারা ইতিমধ্যেই 18 পেরিয়ে গেছে। এটা দেখে ডোমান তাদেরকে ড্রিঙ্ক কিনতে দেয়। ডোমানকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর সোয়াং এবং জিয়ান জিয়াচির বাড়িতে চলে যায় সারপ্রাইজ দিতে এবং নতুন বছরে তার সঙ্গে প্রথমবার ড্রিঙ্ক করতে। এটা দেখে জিয়াচি তাদের ঘরে ঢুকতে দেয়। 3 বন্ধু একসঙ্গে বসে ড্রিঙ্কস করছিল। সোয়াং তো এক গ্লাস খেয়েই ঘুমিয়ে পড়ে, কিন্তু জিয়ান ও জিয়াচি শুধু হালকা নেশা অনুভব করে। এরপর দুজন কথা বলতে থাকে। জিয়াচি ও সোয়াং ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, এতটাই যে লোকজন তাদেরকে যমজ ভাবত। কিন্তু জিয়াচি কখনো ভাবেনি যে এত কম বয়সে তাকে তার বাবাকে হারাতে হবে। সে এখনো তার বাবার মৃত্যুর শোক থেকে বের হতে পারেনি। এরপর তারা সোয়াংকে তুলে বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জিয়ানের পানি খাওয়ার দরকার ছিল, তাই জিয়াচি তার জন্য পানি আনতে যায়। কিন্তু যখন সে পানি নিয়ে ফিরে আসে তখন দেখে জিয়ান ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। জিয়াচি কিছুক্ষণ তাকে চুপচাপ ঘুমাতে দেখে। কিছু সময় পর জিয়ানের ঘুম ভাঙে। সে জিয়াচিকে ডাকতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। তার ফোনও বাড়িতে ছিল, আর জিয়ানের ফোন জিয়াচির পাঠানো একটা মেসেজ ছিল, যেখানে সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল। এটা দেখে জিয়ানের মনে হয় হয়তো জিয়াচি বাড়ি ছেড়ে চলে গেছে। ভয়ে সে পুরো কলোনির রাস্তাঘাট সব জায়গায় জিয়াচিকে ডেকে ডেকে খুঁজতে থাকে আর কান্না করতে থাকে, কিন্তু জিয়াচিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষে সে লিককে সব বলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই পেছন থেকে জিয়াচি তাকে ডাক দেয়। জিয়াচি আসলে ফায়ারওয়ার্কস কিনতে গিয়েছিল, কারণ জিয়ান নতুন বছরে আতশবাজি দেখতে চেয়েছিল। অনেক দোকান খুঁজে শেষে সে একটি দোকানে ফায়ারওয়ার্কস পায়, কিন্তু ফিরতে অনেক দেরি হয়ে যায়। হঠাৎ করে জিয়াচিকে সামনে দেখে জিয়ান কেঁদে ফেলে। সে ভাবছিল জিয়াচিকে হারিয়ে ফেলেছে। সে জিয়াচির কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে সে আর কখনো এভাবে কাউকে কিছু না জানিয়ে চলে যাবে না। জিয়াচি প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো এমন কাজ করবে না। যদি কোথাও যেতে হয় তাহলে সে জিয়ানকে জানিয়েই যাবে। এখানে আমরা স্পষ্টভাবে জিয়ানের চোখে জিয়াচির প্রতি ভালোবাসা দেখতে পাই। জিয়াচিকে হারানোর ভয়ে জিয়ান এক মুহূর্তের জন্য যেন পাগল হয়ে গিয়েছিল। সে জিয়াচিকে নিজের থেকে কখনো দূরে যেতে দিতে চায় না। এরপর তারা তাদের সিক্রেট বেসে চলে যায় এবং সেখানে আতশবাজি ফাটিয়ে আনন্দ করে। জিয়ান বুঝতে পারে যে যদিও জিয়াচি বাইরে থেকে খুশি হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভিতরে সে এখনো খুবই দুঃখী। তাই জিয়ান নিজের মনে প্রতিজ্ঞা করে যে যদিও সে জিয়াচির বাবার মৃত্যুর শোক কমাতে পারে
পারবে না, তবুও সে জিয়াচির পাশে থাকবে, তাকে কখনো একা অনুভব করতে দেবে না। নতুন বছরের পর তাদের স্কুল আবার শুরু হয়। কলেজ এন্ট্রান্স পরীক্ষা মাত্র কয়েকদিন বাকি ছিল। এখন ছাত্রদের পরীক্ষার সময় যত কাছে আসছিল, পড়াশোনার জন্য সময় বের করা তত বেশি কঠিন হয়ে পড়ছিল। তারা অনেক রাত পর্যন্ত স্কুলে পড়াশোনা করত এবং বাড়িতে শুধু ঘুমানোর জন্য যেত। এদিকে জিয়াচি পড়াশোনায় এত ভালো হয়ে গিয়েছিল যে তার র্যাঙ্কিং জিয়ানের চেয়েও এগিয়ে গিয়েছিল। তবে জিয়ান যেন ডিমোটিভেট না হয়, তাই জিয়াচি মাঝে মধ্যে ছোটখাটো নোটে তাকে মোটিভেশনাল মেসেজ লিখে দিত। এটা জিয়ানের খুবই ভালো লাগতো, আর জিয়াচির লেখা প্রতিটা নোটই সে খুব যত্ন করে রেখে দিত। একদিন উইকেন্ডে জিয়ান ইংলিশ স্টেশনে যাওয়ার কথা বলছিল, কিন্তু জিয়াচি জোর করে তাকে ইংলিশ মুভি দেখতে নিয়ে যায়। জিয়াচির মতে এতে তার স্ট্রেসও কমবে, আর পাশাপাশি তারা ইংলিশও শিখতে পারবে। সিনেমা হলে তারা মজা করছিল, ঠিক তখনই সামনে এক ছেলে একটু চুপ থাকতে বলে। এটা আর কেউ না, লিডিয়ানি ছিল, যে তার মাকে মিথ্যে বলে ইংলিশ টিউশন স্কিপ করে মুভি দেখতে চলে এসেছিল। তার মতে এটাও ইংলিশ শেখার একটি ভালো উপায়। এখানে লিডিয়ান ভাবছিল যে জিয়াচি আর জিয়ান হয়তো ডেটে এসেছে। প্রশ্নটা শুনে দুজনেই ভীষণ লজ্জা পেয়ে যায় এবং বলে যে তারা লিডিয়ানের মতোই এখানে ইংলিশ শেখার জন্য এসেছে। তিনজনেই কিছু সময়ের জন্য পড়াশোনার কথা ভুলে সিনেমাটা উপভোগ করতে শুরু করে। মুভির মাঝে মধ্যে জিয়াচির ভালোবাসার দৃষ্টিতে জিয়ানের দিকে তাকাতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথেই জিয়াচিও তার বাবার মৃত্যুর শোক থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে। তার বাবাকে হারানোর কষ্ট সে কখনো ভুলতে পারবে না, তবে আগের মতো জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছিল। এভাবেই তাদের স্কুলের শেষ দিন চলে আসে। পরের দিন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। সেদিন রাতে সবাই স্কুলে পড়াশোনায় ব্যস্ত ছিল। হঠাৎ করে স্কুলের বিদ্যুৎ চলে যায়। তখন ছাত্ররা টর্চ জ্বালিয়ে পড়তে থাকে, কারণ তাদের কাছে এক সেকেন্ডও নষ্ট করার মতো সময় ছিল না। ঠিক সেই সময় তাদের ক্লাস টিচার আসেন এবং সবাইকে কিছুক্ষণ তার কথা শোনার অনুরোধ করেন। শিক্ষক তাদের অনুভূতি প্রকাশ করেন। স্কুলের শেষ দিন ছিল, এই ক্লাসরুম, এই বেঞ্চ যেখানে তারা সবাই একসঙ্গে, কিন্তু শিক্ষকরা তাদের সাথে আর বসতে পারবে না এবং তারা আজকের পর আর কখনো কিছুই দেখতে পারবে না। এটি তাদের জন্য অনেক কঠিন এবং খুশিরও সময়। কঠিন কারণ যাদের ব্যাচকে তারা 4 বছর ধরে পড়িয়েছেন, তাদের দেখভাল করেছেন, তাদের যত্ন নিয়েছেন, আজকের পর তারা তাদের থেকে দূরে চলে যাবে। এবং খুশির সময় কারণ স্কুলের খাঁচা থেকে বের হয়ে তারা এখন কলেজের স্বাধীন পৃথিবীতে পা রাখবে। হয়তো আজকের পর তারা তাদের কিছু বন্ধুদের সঙ্গে জীবনে আর কখনো দেখাও করতে পারবে না, কারণ সবাই কলেজ এবং নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। স্কুলের সময় জীবনে এমন একটি সময় যেখানে সব ছাত্ররা নির্ভয়ে জীবন কাটায়। এন্ট্রান্স পরীক্ষায় তাদের পাস হোক বা ফেল, তাদের হার মেনে নেওয়া উচিত নয়, কারণ জীবনে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে তারা জীবনে কিছুই করুক, শিক্ষকরা তাদের নিয়ে সবসময় গর্বিত অনুভব করবেন, কারণ তারা তাদের ছাত্রছাত্রী, যাদের তারা নিজেদের সন্তানের মতো যত্ন নিয়েছে। শিক্ষকের এই কথাগুলি শুনে সব ছাত্রছাত্রীরা খুব আবেগপ্রবণ হয়ে ওঠে এবং তারা কাঁদতে শুরু করে। স্কুল এবং তাদের বন্ধুদের থেকে আলাদা হওয়া তাদের জন্য একদমই সহজ ছিল না, এবং যদি আজ স্কুলের ক্লাসে বিদ্যুৎ না যেত, তবে তারা হয়তো পড়াশোনার চাপে এই বিষয়টি উপলব্ধি করতেই পারত না। এই অন্ধকারে সবাই তাদের অনুভূতিগুলো খুলে রেখেছিল। পরের দিন তাদের এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়, যেখানে তারা তাদের পুরো মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষ হওয়ার পর তাদের জীবনে শান্তির দিন আসে। জিয়াচি এবং জিয়ান তাদের বই, কপি এবং নোটবক্সে ভরে রেখেছিল, যাতে তারা সেগুলো বিক্রি করে কিছু টাকা আয় করতে পারে এবং সেই টাকা দিয়ে তারা একটি ছোট পার্টি করতে পারে। সেই দিন যখন জিয়াচি জিয়ানের সাথে দেখা করতে আসে, তখন বইয়ের মধ্যে জিয়ান একটি শৈশবের ছবি পায়, যা দেখে জিয়াচি তার উপহাস করতে শুরু করে। জিয়াচির মতে জিয়ান পুরো টমবয়, তাই কোনো ছেলে তাকে পছন্দ করবে না। তখন জিয়ান জিয়াচিকে মজা শেখাতে ছবিতে থাকা তার সাথে ছেলেটিকে তার প্রথম ভালোবাসা বলে জানায়। সে আরও বলল সেই ছেলের নাম ছিল লু। সিসো গ্রামে থাকাকালীন লু তার বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে তাকে খুবই পছন্দ করত। তাকে সিসো গ্রামটির প্রিন্স বলা হতো। সে এখনও লুর ক্রাশ। জিয়াচি মনে করে এটা তো শৈশবের কথা, এখন হয়তো তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। তখন জিয়ান তাকে জানায় যে তাদের প্রতিদিনই কথা হয় এবং আজ সে তার বাড়িতে থাকার জন্য আসতে চলেছে। এটা শুনে জিয়াচি অবাক হয়ে যায়। ঠিক তখনই জিয়ানের মা তাকে বাইরে থেকে লুকে পিক করার জন্য বলে। এটা শুনে জিয়াচি জিয়ানকে রুমে থাকার জন্য বলে, নিজেই লুকে পিক করতে বাইরে চলে যায়।
যেখানে সে লুর সাথে দেখা করে এবং তার সামনে জিয়ানের বেস্ট ফ্রেন্ড হিসেবে সাথে সাথে লুকে উপদেশ দেয় যে তাকে বড় ভাই বলবে, কিন্তু লু বলে যে মানুষ মন দিয়ে বড় হয়, বয়স দিয়ে নয়। এটা শুনে জিয়াচির সন্দেহের উসিলায় লুর হাত শক্ত করে চেপে ধরে। তখন জিয়ান এসে লুকে টেনে নিজের সাথে ঘরের ভিতরে নিয়ে যায়। এখানে জিয়ান জিয়াচিকে জেলাস করার জন্য লুর কাছে ঘেঁষে গিয়ে অতিরিক্ত ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছিল। তার এই পরিকল্পনা কাজও করছিল, কারণ তাদের এত কাছাকাছি দেখে জিয়াচি খুবই জেলাস ফিল করছিল। এদিকে লু জিয়ানের এমন অদ্ভুত আচরণে অবাক ছিল। এখন খাবার টেবিলে জিয়ান নিজের হাতে খাবার সার্ভ করছিল এবং জিয়াচির জেলাস বাড়াতে থাকছিল। সে আর দুজনকে এত কাছাকাছি দেখতে পারছিল না, তাই সে লিনকে বলে যে জিয়ান একজন মেয়ে, তাই লু রাতে তাদের বাড়িতে হয়তো থাকতে পারবে না। লু তার সাথে বাড়িতে থাকবে। লিন বুঝতে পারছিল না যে যদি লু তাদের বাড়িতে থাকে তাহলে সমস্যা কোথায়। লু তো জিয়ানের কাজিন ছিল, তাহলে সে তাদের বাড়িতে কেন থাকতে পারবে না। এই কথা শুনে জিয়াচি খুব লজ্জিত হয়ে পড়ে। লিন এবং লু কিছুই বুঝতে পারছিল না শেষ পর্যন্ত জিয়াচির কি হয়েছে, আর জিয়ান জিয়াচির অবস্থা দেখে হাসছিল। এরপর 2-3 দিন পর লু আবার তার বাড়ি চলে যায় এবং যখন জিয়ান জিয়াচির বাড়ি আসে তখন জিয়াচি সোয়াংকে এইসব ব্যাপারে জানায়, কিন্তু সোয়াংয়ের মতে জিয়ান খুব সুন্দর। জিয়াচি অন্ধ যে তার সৌন্দর্য দেখতে পারছে না। সোয়াং জিয়ানের পাশ নিয়ে কথা বলায় জিয়াচি খুবই রেগে যায়। তখন জিয়ান তাদের জানায় যে জিয়াচি একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে সে তাদের নোটস এবং বইগুলো ভালো দামে বিক্রি করবে। যেহেতু সোয়াং একটি টপ স্টুডেন্ট, তার নোটস অনেক দামে বিক্রি হবে। তারপর জিয়াচি তাদের সাথে আলোচনা করে ওয়েবসাইটের নাম রাখে ইয়াংবু। সোয়াং এবং জিয়ান এখন সেখান থেকে চলে যায়, কিন্তু বাড়ি যাওয়ার আগে সোয়াং জিয়ানকে থামিয়ে তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু জিয়ান মিষ্টি মুখে দেখে সে সাহস করতে পারে না এবং কিছু না বলে বাড়ি চলে যায়। পরের দিন এই সমস্ত বন্ধু বিল শপে মিলিত হয়, যাতে গ্র্যাজুয়েশন হওয়ার আগে তারা কিভাবে এই ছুটিটা উপভোগ করবে সে সম্পর্কে আলোচনা করতে পারে। এই বিষয়ে সবচেয়ে বেশি উত্তেজিত ছিল লিডিয়ান, কারণ পড়াশোনার কারণে সে কখনো এইসব উপভোগ করতে পারেনি। এখন যখন পরীক্ষাগুলো শেষ হয়েছে, পড়াশোনার জন্য কিছুই নেই এবং তার পিতামাতা তাকে আর আটকাবে না। এখন তাকে বন্ধুদের সাথে সবকিছু উপভোগ করতে হবে। সে সমস্ত পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখানে মেয়েরা কিছু ভিন্ন পরিকল্পনা তৈরি করেছিল এবং ছেলেরা অন্য কিছু। এজন্য জিয়ান শপে ফটো বুথে ছবি তোলার জন্য চলে যায় এবং ছেলেরা তাদের অপেক্ষা করতে শুরু করে। তারপর জিয়ান সোয়াংকে টেনে নিয়ে ফটো বুথে নিয়ে চলে যায় তার সাথে ছবি তোলার জন্য। এখানে লিডিয়ান তাকে কাছে নিয়ে আসে এবং তার ছবি ফ্রেমে ভালোভাবে যোগ করে, যার ফলে দুজনেই বেশ অদ্ভুত ফিল করছিল এবং জিয়ান তাদের সাথে ছবি তোলার জন্য আসতে থাকে এবং সে সেই ভালোবাসার ফ্রেম দেখে খুবই অস্বস্তি বোধ করে। সেই ভালোবাসার ফ্রেমে তার একটি ছবি তুলে নেয়। ফটোবুথ থেকে বের হয়ে সোয়াং ইশারায় লিডিয়ানকে তার সিক্রেট লুকানোর জন্য অনুরোধ করছে। তখন জিয়ান তার ছবিতে তার এবং শির ছবি দেখে। একসময় যখন তারা দুজন ভালো বন্ধু ছিল তখন সেই ফটোবুথে তারা একটি ছবি তুলেছিল। সেই ছবিটা দেখে জিয়ান শিকে মনে করতে শুরু করে। অন্যদিকে শিও সেই ছবি দেখে জিয়ানের সাথে কাটানোর সময়কে খুবই মিস করতে থাকে। তারপর সে ঠিক সেই জায়গায় চলে যায় যেখানে সে জিয়ানের সাথে সময় কাটাতো। কিছুটা রাগ ও অভিমানে জিয়ানের সাথে বন্ধুত্ব ভেঙে সে অনেক গিল্টি ফিল করছিল। এই মুহূর্তে সে জিয়ানকে খুবই মিস করছে। তখন সেখানে জিয়ান তার বন্ধুদের সাথে আসে এবং শিকে ডাকতে থাকে। এরপর তারা একে অপরকে দেখে এখন অনেক ইমোশনাল হয়ে যায় এবং সম্ভবত তাদের সমস্ত ক্ষোভ ভুলে গিয়ে তারা আবার প্রথমের মতো বন্ধু হয়ে যায়। আর আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়। তো আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।